সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি কোনো কালের নয়, মানে কোনো নির্ধারিত সময়ের নয়। এটি আওয়ামী লীগের জমানা কিংবা বিএনপির জমানা কিংবা এরশাদের জমানা অথবা পাকিস্তান জমানা নয়। আজকে যে বিষয়টি বলবো সেটা হলো রাজনীতির মহাকালের ইতিহাস। এই ইতিহাস এমনভাবে বর্ণনা করব এতে করে আপনি বুঝতে পারবেন, খুব সহজে বুঝতে পারবেন আমি আসলে কী বলতে চাচ্ছি এবং এর মাধ্যমে আমি আসলে কী বোঝাতে যাচ্ছি, এবং এমনভাবে বলবো যাতে করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন নিজের সম্পর্কে, দেশ সম্পর্কে, কাল সম্পর্কে। রাজনীতিতে পুতুল নাচ, রাজনীতিতে পুতুল এই শব্দটি ব্যাপক পরিচিত। দ্বিতীয় যে বিষয়টি হলো যে আমরা অনেক সময় একটা শব্দ ব্যবহার করি, তাসের ঘর, কাগজের তৈরি তাসের ঘর। তো সামান্য বাতাস হলে, ঝড় হলে, বৃষ্টি হলে আপনি যদি কাগজ দিয়ে একটা ঘর তৈরি করেন, সেই ঘর থাকে না, কোনো অবস্থাতে থাকে না। তো আপনি যখন নিজে অবৈধ হবেন, তারপর কোনো একটা পুতুল হবেন, তারপর পুতুল হওয়ার পরে আপনি একটা ঘর তৈরি করবেন। সেই ঘর আপনি কনক্রিট দিয়ে তৈরি করেন, স্বর্ণ দিয়ে তৈরি করেন, হীরা, মণি, মুক্তা, জহরত দিয়ে তৈরি করেন, পাহাড় কেটে কেটে আদ এবং সামুদ তাদের মতো তৈরি করেন, যেটাকে ইরামবাসী বলা হয়। কোরআনে যেটাকে বলা হয় ইরামবাসী। এবং এই ইরামবাসী এখন জর্ডানের একটা জায়গা আছে, নাম হলো পেত্রা। সেখানে দেখবেন যে পাহাড় কেটে কেটে সেই ইরামের অধিবাসীরা অসাধারণ সুন্দর সুন্দর হাজার হাজার বাড়িঘর তারা নির্মাণ করেছিল। তো এটি অতি আশ্চর্য, এখনো মানুষ অবাক হয়ে যায় যে এই পাহাড় কেটে কেটে এখানে কিভাবে তারা ঘর তৈরি করেছিল, কিভাবে তারা বসবাস করেছিল। এই মানে একটা অদ্ভুত শহর তারা বানিয়েছিল। কিন্তু সেই বাড়িঘর সব কিছুই তাসের ঘরের মতো উড়ে গিয়েছিল। এর কারণ হলো তারা যে কর্মগুলো করত, মন্দ কাজ করত, এই মন্দ কাজের ফলে তাদের প্রাসাদগুলোর কোনো ভিত্তি ছিল না, তাসের ঘরের মতো হয়ে গেছিল। বিষয়টা জটিল যেন না হয়, সহজভাবে বলি। যেমন ধরুন, যাত্রা মঞ্চে আমরা অভিনয় করি, কেউ রাজা, কেউ সেনাপতি, কিন্তু সকালবেলা আমরা তাদেরকে কি দেখি? গণেশ হয়তো রাজার চরিত্রে অভিনয় করেছে, সেনাপতির নাম পরেশ, এরকম। তো ওই পরেশ এবং গণেশ কখনো রাজা হয় না। রাজা হতে হলে তাকে সত্যিকার অর্থে সিংহাসন দরকার হয়, রাজ্য দরকার হয়, জনগণ দরকার হয় এবং সময় দরকার হয়। তো সেই অর্থে যদি আপনি আপনার ক্ষমতা বলে একটি রাজত্ব প্রতিষ্ঠা করেন এবং সেই রাজত্বে ন্যায় বিচার থাকে, সুশাসন থাকে, রাজনীতির সমস্ত উপকরণগুলো আপনি সেখানে প্রতিষ্ঠিত করেন, আর রাষ্ট্র ক্ষমতার যে অধিষ্ঠিত হওয়ার যে নিয়ম এবং কানুন যেভাবে সারা পৃথিবীতে অনুসৃত হয় সেইভাবে, অর্থাৎ আপনি তলোয়ারের জোরে প্রতিপক্ষকে বিজয়ী মানে পরাজিত করে নিজে বিজয়ী হলেন, উত্তরাধিকার সূত্রে আপনার পিতার বা আপনার মাতার রাজত্ব আপনি লাভ করলেন, গণতান্ত্রিকভাবে জনগণের বিশ্বাস ভালোবাসা পেয়ে মধ্যযুগে জনগণের ভালোবাসা শিখতে হয়ে আপনি জনগণের নায়ক হলেন, বাংলাদেশের গোপালের মতো, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের মতো। তো এইভাবে যখন আপনি আসবেন, তখন আপনি যদি পাতার ঘরে থাকেন, কুড়ের ঘরে থাকেন, ওটাও পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দুর্গ হয়ে যায়।
আর দেখা গেল যে আপনার কোনো যোগ্যতা নাই, আপনি লেদু গেদু ধলার চাইতেও অনভিজ্ঞ, আপনি রাম শাম যদু মধুর চাইতেও অশিক্ষিত, আপনার বুদ্ধি শুদ্ধি এটি একটি ছাগলের মতো, আপনার আচার আচরণ পাগলের মতো। তো এই আপনি অলনে ছাড়েন, দেখা গেল যে জুলিয়াস সিজারের নজরে পড়ে গেছেন, নেপোলিয়ন বোনাপার্টের নজরে পড়ে গেছেন, অথবা দিল্লি সম্রাট আকবরের নজরে পড়ে গেছেন। যে কোনো কারণে আপনাকে তার ভালো লেগে গেছে। তো তারা হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে আপনাকে যে কোনো দেশের একটা মসনদে বসাবেন। যেই কথা সেই কাজ, রাজা হুকুম দিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনি সিংহাসনে বসে গেলেন। আপনার জন্য পোশাক বানানো হলো, আপনার জন্য ঘোড়া রেডি করা হলো, রথ, আবার সেই ঘোড়া টানার জন্য আপনার জন্য রথ বানানো হলো, আপনার জন্য মন্ত্রী মিনিস্টার আমির উমরা পায়েক পেয়াদা সব কিছু তৈরি করা হলো, আপনার জন্য হারেম তৈরি করা হলো, দেশ বিদেশ থেকে সুন্দরী রমণী এনে আপনার বাইজিখানাকে ভরিয়ে দেওয়া হলো, সারা দুনিয়া থেকে যত মদ্য আছে সেগুলো এনে সব ভরিয়ে দিল, এবং সবই আপনার যে মালিক জুলিয়াস সিজার, নেপোলিয়ন বোনাপার্ট, আকবর করলেন, এমনি এমনি করলেন। পুতুল, আপনাকে পুতুল বানিয়ে বসিয়ে দেওয়া হলো। তখন আপনি সিংহাসনে বসে যে কর্ম করবেন সেই কর্মগুলি হবে পুতুলের মতো কর্ম, এবং আপনি যে কাজকর্মগুলো করবেন সেগুলো যেটা লিখিত থাকবে, ইতিহাস হবে, সেইগুলো হবে পুতুল নাচের ইতিকথার মতো। দ্বিতীয়ত হলো যে আপনি যে প্রাসাদে থাকবেন সেই প্রাসাদ ইট বালু সিমেন্ট, সেই প্রাসাদ মরমর পাথরের তৈরি হোক, মার্বেল পাথরের তৈরি হোক, সেই প্রাসাদের প্রতিটি আনাচে কানাচে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেওয়া হোক, কিন্তু সেটির স্থায়িত্ব হবে জাস্ট লাইক তাসের ঘরের মতো। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মালিক আপনার আশীর্বাদ আপনার মাথার উপর থেকে নিয়ে যাবে, আর আপনি সঙ্গে সঙ্গে সেখানে ধসে পড়বেন। যে মানুষ আপনার মালিকের ভয়ে গতকাল সন্ধ্যার সময় আপনাকে কুর্নিশ করেছে, সকালবেলা এসে তারা আপনাকে খুঁজবে কি করে পাড়া দিয়ে আপনার পেটের নাড়ি ভুঁড়ি বের করা ফেলা হয়। এটা হলো রাজনীতির ইতিহাস, এবং এই ইতিহাস বহুবার ঘটেছে। ছোট্ট একটা কাহিনী বলি। যখন নাদির শাহ আক্রমণ করেন, ভারত আক্রমণ করেন নাদির শাহ। নাদির শাহ কে ছিলেন? পারস্যের সম্রাট। তো তিনি ভারত আক্রমণ করলেন, তখন মুঘল সম্রাট মোহাম্মদ শাহ ক্ষমতাতে। তো দিল্লি আক্রমণ করতে আসছেন, মোহাম্মদ শাহ চিন্তা করলেন যে আমি তো বেসিক্যালি পুতুল, আমার তো কোনো ক্ষমতা নেই। দিল্লির আমির উমরা, তারপর মুঘল বংশের যারা লোকজন, তারা আমাকে বসিয়ে রেখেছে, আমি ভাতা খাই, আর সুবেদার মানে যে সকল সেনা শাসক আছেন তারা, যে সকল উমেদার আছেন তারা, জমিদার আছেন তারা, তারা প্রজাদেরকে অত্যাচার করে জুলুম করে যে টাকা দেয়, সেই টাকা আমরা মানে এই সিংহাসনে বসে সেগুলো আমি দুই হাতে অর্জন করি, খাই, আনন্দ করি, ফুর্তি করি। তো মোহাম্মদ শাহের অসাধারণ কতগুলো যাকে বলা হয় অভ্যাস ছিল। সে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে আনত বাচ্চা অবস্থায়, এবং এদেরকে কুমারী হিসেবে লালন পালন করত। তারপর সে যখন যৌবনবতী হতো, কিশোরী হতো, তখন তাকে আনা হতো রেপ করার জন্য বা তার সঙ্গে সঙ্গম করার জন্য। এবং এই যে আমি যে কাহিনীটি বলছি, এই কাহিনীটি খুশবন্ত সিং, বিখ্যাত লেখক খুশবন্ত সিং, তার দিল্লি বইতে এটি বর্ণনা করা আছে। যা হোক, এই পুতুল সরকার মোহাম্মদ শাহ
তিনি যখন সুখ স্বপ্নে বিভোর, ঠিক সেই সময়টিতে নাদির শাহ ভারত আক্রমণ করলেন। বাদশাহ দেখলেন যে যুদ্ধ করার দরকার নেই, এর সঙ্গে সমঝোতা করে তাকে তিনি রাজপ্রাসাদে ডেকে নিয়ে আসলেন। বললেন, আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। তো তিনি যখনই রাজপ্রাসাদে আসলেন, মুহূর্তের মধ্যে আমির ওমরা থেকে শুরু করে সবাই ওই প্রাসাদের যত গোপন কথা, যত টাকা পয়সা কোথায় কোথায় আছে সব গিয়ে নাদির শাহকে বলে দিল। নাদির শাহ 2 হাতে লুট করলেন সবকিছু, এবং যে ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহান বানিয়েছিলেন, নাদির শাহ সেই ময়ূর সিংহাসন নিয়ে গেলেন। আর ওই প্রাসাদের যে সবচেয়ে সুন্দরী যে মেয়েটিকে তৈরি করা হয়েছিল কুমারী হিসেবে, ওই যে অসাধারণ সুন্দর মেয়েটিকে নাদির শাহ বললেন যে এরকম একটা মেয়ে আছে, ওটাকে নিয়ে আসো। এবং নাদির শাহ সেই মেয়েটিকে ভোগ করলেন। এটাতে গেল এই অবস্থা। অনেক ক্ষেত্রে অনেক পুতুলের কন্যা, অনেক পুতুলের স্ত্রী ওই তাসের ঘরে এরকম বিজেতার দ্বারা ধর্ষিত হয়, বিজেতার দ্বারা মৃত্যুমুখে পতিত হয়। তো কাজেই রাজনীতিতে পুতুল হওয়া, রাজনীতিতে ক্রিয়ানক হওয়া, এটি যে কত বড় ডেঞ্জারাস একটা পুরুষের জন্য, এটা এতটা অবমাননাকার। প্রতিটি মুহূর্তে এই ধরনের পুতুল রাজা, পুতুল শাসক ধর্ষিত হতে থাকে। পুরুষের ধর্ষণ তো আপনি বুঝতে পারেন, নারীর ধর্ষণ যেভাবে মর্মান্তিক, পুরুষের ধর্ষণও মর্মান্তিক। পুরুষদের যখন তার মলদ্বার দিয়ে সেই যৌন কাম করা হয়, এটা একটা, যাকে ধর্ষণ করা হয় যে পুরুষকে, এর চাইতে কষ্টকর আর কিছু হতে পারে না। তো বড় একটা পদ পদবিতে যখন এরকম একজন লোক বসে থাকে, বসে থাকার পর যখন এরকম ঘটনা ঘটে, তখন সেই পুতুলের যে বেদনা, তার যে কষ্ট, তার যে আর্তচিৎকার, সেই আর্তচিৎকার সে ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। কিন্তু ক্ষমতার লোভ এমন যে ক্ষমতায় যাওয়ার জন্য বহু মানুষ নিজেকে বিক্রি করে, নিজেকে ধর্ষণের জন্য প্রতিপক্ষের হাতে তুলে দেয়, নিজের পরিবার পরিজনকে বিপদ বিপত্তির মধ্যে ফেলে দেয়, তারপরও তাদেরকে পুতুল হতে হবে। কাজেই রাজনীতি করতে হয় নিজের যোগ্যতায়, ক্ষমতায় বসতে হয় নিয়ম মেনে। নিয়মের বাইরে যখনই কোনো কিছু একটা হতে যায়, তখনই সেখানে পুতুল নাচের ইতিকথা তৈরি হয়। এইভাবে তৈরি হয়েছে প্রাচীন দুনিয়ায়, তৈরি হয়েছে মধ্যযুগে, আর আধুনিক কালেও অহরহ তৈরি হয়ে যাচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।